ধরনের হেল্প আপনার দরকার? আচ্ছা, আমি আ আপনার সাথে LinkedIn এ কথা হয়েছিল। আপনাকে বলছিলাম যে আমি ওই রিমোট জব বা মানে ফ্রিল্যান্সিং এর জন্য ট্রাই করতেছি। জি, আ জি, আর হচ্ছে আমার বাসা মিরপুর, গাংনী আপনার মানে খুলনায় বাসা। জি, জি। আচ্ছা, আমি যশোরে ছিলাম ২ বছর। যশোর ক্যান্টনমেন্টে পড়ছি আমি। আর তারপর ঢাকায় আছি এখন বর্তমানে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করছি ২০২৩ এ। এরপর জব শুরু করছি। এখন সেরকম লাইফ তো দরকার। আচ্ছা, এটা হচ্ছে আপনি মিড লেভেল পজিশনে আছেন বলছেন। মানে এর আগে তো কখনো ফ্রিল্যান্সিং ট্রাই করেন নাই। না, ফ্রিল্যান্সিং ট্রাই করে নাই। এটি আমার ফার্স্ট জব ছিল। আমি টেনিসে জয়েন করছিলাম। এরপর এখানে আছি। আপনি এর আগে ফ্রিল্যান্সিং নিয়ে শুনছেন বা কিন্তু কখনো ট্রাই করা হয় নাই? হ্যাঁ, আমি ট্রাই করছি। সেটা হচ্ছে আমি ইউআই লেভেল গ্রাফিক্স ডিজাইন একবার কোর্স করছিলাম। তো ওইখানে ফ্রিল্যান্সিং এর জন্য বলছিল freelancing.com এ। ওইখানেও আরকি Upwork এর মতো বিডিং সিস্টেম আছে। আর বলছিল যে ওখানে আরকি মানে বিগিনার দের জন্য কাজ করা সহজ। কারণ এখানে বিডিং সিস্টেম আছে। আর Fiverr এ তো আ প্রোফাইল ক্রিয়েট করে বসে থাকা লাগে। কখন ক্লায়েন্ট আমাকে হায়ার করবে এটা আরকি। তো ওইখানে আরকি ওইটা পুরোপুরি শেষ করতে পারি নাই। তারপর Upwork এও অনেক আগে অ্যাকাউন্ট খুলছিলাম। তারপর আবার আজকে আবার ঢুকলাম। ঢুকে দেখছি যে সবই আমার সেট করা আছে। এটা নিয়ে আমার প্রোফাইলও সবকিছু আপডেট করাই। আসলে আমি ফ্রিল্যান্সিং হোক বা রিমোট জব আমার অ্যাকচুয়ালি আমি রিমোটলি কাজ করতে চাই অ্যাকচুয়ালি। আমি আসলে ঢাকায় ওইভাবে আর এই যে ঢাকার যানজট, অফিসে যাওয়া আসার একটা টাইম সব মিলায় একটা টাইম ওয়েস্ট হয়। হ্যাঁ, আমি জানি। আমি ঢাকায় ছিলাম। আমি দৌড়ে পালায়ে বাঁচছি। কোথায় জব করছি? আমি ২ বছর মতো জবে ছিলাম। ২ বছরের বেশ কয়েকটা কোম্পানির সাথে কাজ করা হয়েছে। লাস্ট কোম্পানিতে লাস্ট কোম্পানির আগেরটাই ছিলাম হচ্ছে পুরান ঢাকায়। আর লাস্টেরটাই ছিলাম হচ্ছে বনশ্রীতে। তো ওই অফিস অফিসে যাওয়া, অফিস থেকে সারাদিন শেষে তারপর বাসের মধ্যে আসা। এখন শীতকালে একটু কষ্ট কম হচ্ছে। গরমকালে প্রচন্ড কষ্ট হবে লোকাল বাসের মধ্যে আসা যাওয়া। আপনি কি মেট্রো রেলে আসা যাওয়া করেন নাকি আপনার না আমি আসলে আমি আপনার মতো ওই যে বাসে চড়তে খুব বিরক্ত লাগে। যার কারণে আমি এর আগে ছিলাম হচ্ছে নতুন বাজার। আমার অফিস তো পুলিশ প্লাজায়। সো এখানে বাসে ওঠা লাগতো। তো পরে আমি বাসা চেঞ্জ করে মধ্যবাড্ডা নিছি। আমি ভিতর দিয়ে হেঁটেই চলে যাই। আর ২০-২৫ মিনিট হাঁটা লাগলেও এটা আমার জন্য বেটার। তারপর ওঠা হাঁটি? তো এখন হচ্ছে যে আপনি ফাইভ যে আপনার প্রোফাইল আপনি হচ্ছে যেটা বলছেন যে আপডেটেড আছে। আপনি ফাইবারের আপওয়ার্কেরটা বললেন মনে হয় যে আপডেটেড আছে, তাই না? আপডেটেড নাই। আপডেটেড থাকলে আপনি নক পেতেন। আপনার এটা আবার আপডেট করতে হবে। আপনার প্রোফাইলটা যথেষ্ট এসইও ফ্রেন্ডলি হয় নাই, যার কারণে র্যাঙ্কে আসছে না। ক্লায়েন্ট তো এসে সার্চ দেয়। ক্লায়েন্টের অ্যাপ ডেভেলপার লাগবে, ফ্লাটার ডেভেলপার লাগবে, সে তো এসে ফ্লাটার ডেভেলপার লিখে সার্চ দেয়, তাই না? হুম, বা কোনো অ্যাপ ডেভেলপার লাগলে সে অ্যাপ ডেভেলপার লিখেই সার্চ দিবে। তাইলে আপনার প্রোফাইলে কিছু কিওয়ার্ড থাকতে হবে, যার কারণে সে ওইগুলো লিখে সার্চ দিলে যেন আপনার প্রোফাইলটা সামনে আসে। এটা হচ্ছে ১ নম্বর পয়েন্ট, আপনার প্রোফাইলটা আপডেট করতে হবে। আর ২ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রোফাইল বুস্ট বুস্ট করতে হবে। বুস্ট করছেন? না। প্রোফাইল বুস্ট করতে হবে। এখন হচ্ছে বুস্টের যুগ আসছে। এখন আর এই অর্গানিকভাবে ক্লায়েন্ট পাওয়া এটা খুবই মুশকিল। হ্যাঁ, অর্গানিকভাবে হইতে পারে। যদি আপনি একটা অলরেডি একটা ভালো র‍্যাংকে চলে গেছেন, তখন অর্গানিকভাবে আসতে পারে। কিন্তু এখন আপনাকে মেইন কথা টাকা ইনভেস্ট করতে হবে এর পেছনে। আপনি এজ এ বিগিনার ইনভেস্ট করেই শুরু করতে হবে। হ্যাঁ, আপনি Fiverr এ ট্রাই করেন আর Upwork এ ট্রাই করেন, আপনাকে ইনভেস্ট করতে হবে টাকা। আর আপনার যেহেতু অলরেডি একটা জব আছে, আমি বলব আপনি হচ্ছে ওইখান থেকে ছোট্ট একটা অ্যামাউন্ট রাখবেন যে ঠিক আছে এই টাকাটা দিয়ে আমি এই মাসে Upwork, Fiverr এর পেছনে ইনভেস্ট করব। ঠিক আছে? ইনভেস্ট বলতে এখানে আপনার ওই টাকা দিয়ে কানেক্ট গুলা কিনতে হবে। কানেক্ট গুলা কিনে আপনার হচ্ছে প্রোফাইল বুস্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা ১ নাম্বার বিষয়। ২ নাম্বার বিষয় হচ্ছে যে আ ও এটা হচ্ছে ২ নাম্বার বিষয়। ১ নাম্বার বললাম আপনার প্রোফাইল এসইও ফ্রেন্ডলি হইতে হবে। ঠিক আছে? হুম, এবং আপনার যে অ্যাবাউট মি সেকশনটা, এই অ্যাবাউট মি সেকশনটা নিয়ে আপনাকে যথেষ্ট পড়ালেখা করতে হবে। আপনি ফ্লাটার ডেভেলপার লিখে সার্চ দিবেন, Upwork এ যাবেন। ঠিক আছে? তারপর দেখবেন কাদের প্রোফাইল সামনের উপর আসছে। তাদের প্রোফাইলের অ্যাবাউট মি সেকশনগুলা কিভাবে সাজানো। ঠিক আছে? এদের থেকে ইন্সপিরেশন নিতে হবে। তারা কিভাবে লিখছে? তারা কি শর্ট পয়েন্ট আকারে লিখছে নাকি অনেক গল্প করে লিখছে? এগুলা থেকে হুম। কয়েকটা প্রোফাইল ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি করলে আপনি একটা মোটামুটি আইডিয়া পাবেন। আইডিয়া আসবে। আপনি চাইলে এগুলো নোট নিতে পারেন। কারণ এই মিটিং শেষে আপনি সবই ভুলে যাবেন।
আরেকটা মনিটর আছে এই যে বলেন সমস্যা নেই আসবো। হ্যাঁ, তো এটা গেল, বুস্টের বিষয়টাও গেল। তারপরের বিষয় হচ্ছে আম, আপনার ফাইবারেও একই কথা। আপনি হচ্ছে গিগ খুলবেন, প্রোফাইলটা এসইও ফ্রেন্ডলি করে আপডেট করবেন, রিসার্চ করবেন যে যাদের প্রোফাইল সাজিয়ে আসছে করবেন কি দুই জায়গায় ট্রাই করতে হবে, কারণ আপনার ভাগ্য কোনখানে আছে আপনি জানেন না। এমনও হইতে পারে আপনি ফাইবারে ভালো করছেন, এমনও হইতে পারে আপওয়ার্কে ভালো করছেন। যে কোনো একটা জায়গায় ভালো করতে পারলেই হবে, ঠিক আছে? দুইটা মার্কেটেই ভালো হওয়া লাগে না, দুইটাতে একসাথে সাধারণত হয়ও না। সাধারণত এই যে কোনো এক জায়গা থেকেই ভাগ্যে আসে সাধারণত। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, দেখা যাচ্ছে যে 6 মাস আপওয়ার্ক থেকে বেশ প্রজেক্টগুলো আসছে, অনেকগুলো করলাম, আবার আপওয়ার্কে ডাউন, ফাইবারে আবার আসছে, এরকম হয়। বুঝতে পারছেন? এই জন্য দুইটাই ট্রাই করতে হবে, আর দুইটা ট্রাই করা কঠিন কিছু না। কারণ আহ, আপনার হচ্ছে যে এটা তো ফাইবারের জিনিসটা আরো সহজ। আপনার প্রোফাইল বানিয়ে একবার রেখে দিলেই আপনার মোটামুটি 10-20 দিন ওইটা না ধরলেও চলছে। আপনি একবার প্রোফাইল বানাবেন, প্রোফাইলগুলো আপডেট করবেন এসইও ফ্রেন্ডলি করে, তারপর 2-3টা মতো গিগ খুলবেন, ঠিক আছে? 2-3টা গিগ খুলে সেইগুলোতে দেখবেন যে আপনার ইমপ্রেশন কেমন আসছে। ইমপ্রেশন মানে হচ্ছে যে ওইটা কত লোকের সামনে গেছে। ইমপ্রেশনের অবস্থা যদি মোটামুটি ভালো থাকে, সাপোজ আমি ধরলাম আপনি একটা গিগে 500 ইমপ্রেশন পাইছেন 10 দিনে, মানে 500 লোকের সামনে এই জিনিসটা গেছে, কিন্তু আপনি দেখছেন যে 500 ইমপ্রেশন পাইলেও আমি ক্লিক পাইছি মাত্র 2-3টা, তার মানে হচ্ছে আপনার গিগের ইমেজ ভালো না। আপনার গিগের ইমেজটা যথেষ্ট কনভিন্সিং না, যার কারণে কেউ ক্লিক করছে না জিনিসটাতে। কারণ ক্লায়েন্ট যখন সার্চ করে তখন তো তার সামনে 20-30টা মতো চলে আসে একবারে। তাহলে সে কোনগুলোতে ক্লিক করবে? যেইগুলা তার কাছে দেখে মনে হবে না এটা মনে হচ্ছে অনেক ভালো, ওইটাতে সে ক্লিক করবে। তাইলে আপনি বুঝবেন ইমপ্রেশন হইলে যদি যথেষ্ট ক্লিক না হয়, তাইলে হচ্ছে যে আমাকে প্রোফাইল ইমেজটা আপলোড করতে হবে, মানে গিগের ইমেজটা ওইটা আপলোড করতে হবে, করতে হবে, আপডেট করতে হবে, সুন্দর কিছু দিতে হবে। বা যাদেরগুলা সামনের উপর আসছে তারা কি ধরনের ইমেজ ব্যবহার করছে এটা আপনাকে রিসার্চ করতে হবে। বুঝতে পারছেন? তারপর বুস্ট ফাইবারেও করতে হবে। ফাইবারেও বুস্ট করা যায়, তবে আপনি ইনিশিয়ালি বুস্ট করতে পারবেন না। ফাইবারে বুস্ট করতে হলে কিছু ইয়ে থাকে যে আপনার কি অ্যাটলিস্ট এতটুকু রেটিং থাকতে হবে বা এত দিনের হইতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়া তাদের আছে। ফাইবারে অবশ্য করতে পারবেন না, তবে আপওয়ার্ডে পারবেন, ঠিক আছে? আচ্ছা, বুস্টিং এর জন্য কোন ধরনের কার্ড গুলা বুস্টিং হয়? যেমন গুলো তো অনেক রেস্ট্রিকশন থাকে, ওরা আবার ক্রেডিট কার্ড অথবা যে আমেরিকান এক্সপ্রেস কার্ড ছাড়া নেয় না। তো এই বুস্টিং বা এসব পারপাসের জন্য কোন কার্ড নেওয়া বেটার? আপনি যে কোনো ব্যাংকের একটা ডুয়েল কারেন্সি কার্ড হইলেই হবে, যে কোনো ব্যাংকের। বাংলাদেশের কার্ড সব দিয়ে ডুয়েল কারেন্সি যে কোনো ব্যাংকে এখন হয়। গুগলের মতো তো ভেজাল করে না, মানে গুগলের তো সব কার্ড নেয় না। গুগল পেমেন্টের ক্ষেত্রে তো মানে প্লেস কনসোল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি ট্রাই করছিলাম, এবং ওটার জন্য একটা ওরা মানে এরপর ক্রেডিট কার্ড নেয় নাকি, এরকম কিছু একটা নতুন সিস্টেম করছে। ওরে আমেরিকান এক্সপ্রেস কার্ড নেয়, সিটি ব্যাংক ছেড়ে দেয়, আচ্ছা, এটা জানি। হইতে পারে। কিন্তু এটার ক্ষেত্রে এমন, তাহলে আপনি সিটি ব্যাংকেই যান, ওদেরটা যেহেতু একাধিক ক্ষেত্রে সাপোর্ট, ওদের আবার কষ্ট বেশি। কষ্ট বেশি। আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনার যদি পাসপোর্ট থাকে আপনি হচ্ছে দেখতে পারেন কোনটাতে। আমি হচ্ছে কার্ড দিয়ে বুস্ট করি না, তো এই জন্য এটা নিয়ে খুব বেশি ইনফরমেশন দিতে পারলাম না। আমার হচ্ছে বুস্ট করি ওই যে ডলারটা ইনকাম হয় ওই ডলার দিয়েই বুস্ট করা যায়, এই জন্য আমার কখনো কার্ড দিয়ে পেমেন্ট করতে হয় না। বুঝতে পারছেন? তো আপনি হচ্ছে এটা নিয়ে একটু দেখতে পারেন যে কোনটা দিয়ে হয়, ফাইবারে বা আপওয়ার্কে। তো আচ্ছা, এটা গেল। তো 2 নম্বর হচ্ছে যে আমি যেগুলো বলতেছি এইগুলা আহ, সবই হচ্ছে সময়ের বিষয়। আপনি হচ্ছে যে আমি যেগুলো বলতেছি এমন না যে কয়েক মাস চেষ্টা করলাম বাস হয়ে গেল, এতটা সহজ হবে না। যেহেতু আহ, আপনি হচ্ছে মাত্রই শুরু করছেন, অনেকটা সময় লাগবে আপনার এই করতে, ক্লায়েন্ট পেতে, এবং 1-2টা ক্লায়েন্ট পেলেই তো হবে না। আপনার হচ্ছে যে মোটামুটি একটা ভালো, যখন মনে করেন না আমি প্রায়ই ক্লায়েন্ট পাচ্ছি, তখন না আপনি ওই রিস্কটা নিতে পারবেন যে আমার এখন ঠিক আছে জব ছেড়ে দেওয়ার সময় আসছে, ঠিক আছে? তো এটা তো সময়ের বিষয়। আবার আপনি যখন জবে আছেন তখন যে একটা প্রজেক্ট যদি পেয়েও যান, ওই জব করা অবস্থায় আবার ওই প্রজেক্ট করা রাতের বেলা এসে অনেক কষ্ট হবে। এই কষ্টগুলো আপনাকে এখন নিতে হবে হবে, বুঝতে পারছেন? না, একটা তো সিরিয়াস হচ্ছে, আমার আমার রুমমেট ছিল, ও আর কি ইউএক্স ডিজাইনার। তো ও হচ্ছে ওদের জন্য তো ড্রিবল বা এরকম কিছু সাইট আছে যেটা ওদের শোকেস করাতে পারে। ফ্লাটার ডেভেলপার আমাদের জন্য কিভাবে ক্লায়েন্টে শো করাতে পারে? ইভেন ও জব পাইছেও ওইখান থেকেই আর কি, ড্রিবল প্রোফাইল থেকে।
হ্যাঁ, আমাদের জন্য কি করা যায়? আমাদের জন্য ওদের থেকে ভালো অপশন আছে। আমাদের ভালো অপশন হচ্ছে আমরা নিজেরা নিজেদের অ্যাপ বানাবো, অ্যাপে প্রিমিয়াম অপশন রাখবো, ওইখান থেকে ইনকাম করবো। আমাদের নির্দিষ্ট ক্লায়েন্টই লাগবে না। ফ্রি কনসোল অ্যাকাউন্ট আগে লাগবে। হ্যাঁ, লাগবে, এগুলো সবই লাগবে। আপনি হচ্ছে যে এক্সেপশনাল, আপনি বসে থাকবেন না, বাই দ্য ওয়ে। আমি যতদিনই যে আপনি ক্লায়েন্টগুলো পাচ্ছেন না, আপনি এই যে রাতে বাসায় আসেন, বাসায় আসার পরে আপনাকে এক্সেপশনাল কিছু অ্যাপ বানাইতে হবে, একদম নিজের প্রজেক্ট মতো। এই অ্যাপগুলা এক্সেপশনাল বলতে খুব এক্সেপশনাল হইতে হবে না। এক্সিস্টিং কোনো কিছু আপনি জানেন যে এই অ্যাপটাতে বেশ পপুলার, মানুষের প্রয়োজন পড়ে, মানুষের চালায় অনেক বেশ, এ ধরনের একটা অ্যাপ নিবেন। ওরা যেরকম ফিচার দিছে আপনি ওরকমই দিবেন, সাথে আপনি এক্সট্রা কিছু দিবেন যেটা ওই অ্যাপের নাই। বুঝতে পারছেন? আমরা কিন্তু ফ্যামিলিয়ার জিনিসই চালাই। আমরা ফেসবুক চালাই যেমন, আমরা আমরা আবার টুইটারও চালাই। দুইটাই তো সোশ্যাল মিডিয়া। তারপরেও কি কারণে আমরা দুইটাই চালাচ্ছি? কারণ ওই সামান্য কিছু পার্থক্য আছে, ওরকম। বুঝতে পারছেন? আবার LinkedIn এর কথা চিন্তা করেন, এটাও একটা সোশ্যাল মিডিয়া। কিন্তু ওই যে সামান্য একটু ওরা একটু অন্যরকম করছে যে না, এটা শুধুমাত্র ওরা পারপোজটা একটু ভিন্ন করছে। জিনিসগুলো সেমই কিন্তু হয়। ওই একটুখানি এদিক-সেদিক করলেই একটা ইউনিক একটা প্রোডাক্ট হয়ে যায়। আপনি ওই এগুলা হচ্ছে নিজের থেকে এসে বানাবেন। ঠিক আছে? এটাও আপনার হচ্ছে অনেকের ক্ষেত্রে এমনও হয় যে এইটাই শেষ পর্যন্ত তার মেইন ইনকাম সোর্স হয়ে গেছে। অ্যাপ যদি অনেক পপুলার হয়ে যায়, একটা অ্যাপ যদি ওরকম পপুলার হয়ে যায়, ওই একটাই তার মেইন ইনকাম সোর্স হয়ে যায়। বুঝছেন? তো এগুলো বসে থাকা যাবে না। আমি ক্লায়েন্টের আশায় বসে থাকবো, ক্লায়েন্টের থেকে যদি আমি নিজের অ্যাপ থেকে ইনকাম করতে পারি, ওইটা সবথেকে বেস্ট। কারণ ক্লায়েন্ট হ্যান্ডেল করাও প্যারা। আপনার চাকরিতে যেমন প্যারা আছে, ক্লায়েন্ট হ্যান্ডেলেও প্যারা আছে। ঠিক আছে? আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি প্রজেক্ট অনেক কষ্ট করে করছেন, কিন্তু ক্লায়েন্টটা খুবই খারাপ। সাপোজ কোনো কারণে সে দেখা যাচ্ছে যে ক্যানসেল করলো। ক্যানসেল করার পরে মার্কেট প্লেস দেখলো। সে মার্কেট প্লেস শেষ পর্যন্ত দেখা গেল যে ক্লায়েন্টকে এই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে, তার ডিসিশন নিচ্ছে, এরকম হতে পারে। এই জন্য সবথেকে সেফ হচ্ছে যে নিজের নিজের SaaS প্রজেক্ট বা নিজের অ্যাপ থেকে যদি আপনি ভালো কিছু করতে পারো। আপনাকে হচ্ছে আহ, ওই ওদের আমার নাম হচ্ছে গ্রিন টেক আইটি। ওদের কোনো অ্যাপ আপনি চালান কিনা আমি জানি না। ইসলামিক অ্যাপ বানায়, খুব সুন্দর সুন্দর অ্যাপ বানায়, যেমন ওদের হিস্তুন মুসলিম অ্যাপটা আছে খুবই বিখ্যাত। তারপর ওদের একটা আল কোরআন অ্যাপ আছে খুবই বিখ্যাত। ওরা তো ডোনেশনের উপর চলে। তো ওরা কিভাবে চলছে? ওরা তো ওই একটা কোম্পানি দাঁড়ায় আছে, কিন্তু ওদের এই যে এই সার্ভিসটার উপরে ইসলামিক একটা সার্ভিস তারা দিচ্ছে কমিউনিটিতে। কমিউনিটি তাদের দাঁড় করায় রাখছে ডোনেশন দিয়ে দিয়ে, ইন্টারন্যাশনাল লেভেলের ডোনেশন ডোনেট এই টোরাস তাদের আছে। তো এরকম আপনি হচ্ছে যে এই যেমন কিছুদিন আগেই দেখলাম একজন বানাচ্ছে হচ্ছে একটা কোড এডিটর, মোবাইলে বাংলাদেশের কোড এডিটর বানাচ্ছে সে, এবং সে বেশ পপুলার হয়ে গেছে। ভালোই তার নাকি সাবস্ক্রিপশন দিয়ে মানুষজন চালাচ্ছে, অনেক ইউজার তাকে ইমেল করছে আরো নতুন ফিচার আনতে। সে এটা নিয়ে আগায় গেলে কিন্তু এটা তার একটা বড় একটা SaaS প্রজেক্ট হয়ে যেতে পারে। পর্দায় এই নামে একটা দেখছি, সেও খুব পুশ করছে এগুলা। এরকম আর কি, বুঝছেন? আপনাকে বানাইতে হবে এরকম। আচ্ছা, এখন লিঙ্কডইন আর একটা অপশন আপনার। লিঙ্কডইন একটা ভালো একটা অপশন যেখান থেকে প্রজেক্ট পাওয়া যায়। আমি নিজেও অনেককে পর্যন্ত লিঙ্কডইনেই নক করছি প্রজেক্ট করানোর জন্য। ঠিক আছে? সো আপনাকে যারা এই যে আমার মতো আছে, ফাইবারে ভালো অবস্থায় আছে, আপওয়ার্কে ভালো অবস্থায় আছে, এদের সাথে কানেক্টেড থাকতে হবে। এদের সাথে আপনার সম্পর্কটা ভালো রাখতে হবে। মানে সম্পর্কটা কিভাবে ভালো রাখা যায়? যেমন সাপোজ আপনি তার কমেন্টে রেগুলার, সরি, তার পোস্টে রেগুলার আপনি রিয়াক্ট করেন, বা মাঝে মাঝে একটা ভালো কমেন্ট লেখেন, মিনিংফুল কমেন্ট, কোনো হাবিজাবি কমেন্ট না যে ওয়েল সেড বা গুড, এরকম না, মিনিংফুল একটা কিছু যেটা তার অ্যাটেনশনে আসে। ঠিক আছে? তাইলে মানুষ কিন্তু কমেন্ট পড়ে। একটা পোস্ট সে যদি দেয়, তার কমেন্টগুলো সে পড়বেই কেউ কমেন্ট করলে। রেগুলার যদি আপনার কমেন্টটা তার সামনে আসে, তার আপনার এমনিই আপনার নামটা তার মনের মধ্যে গেঁথেই থাকবে যে এই লোকটা রেগুলার দেখে আমার সে কমেন্ট টমেন্ট করে। আপনি তাকে ইনবক্সে নকও করবেন কোনো একটা বিষয়ে হেল্প চেয়ে। ভালো কেউ হইলে নকটা রিপ্লাই টিপ্লাই দিবে। ভালো যদি রিপ্লাই নাও দেয় সমস্যা নেই, আপনি হচ্ছে আপনার কাজ করে যাবেন, কমেন্টে মমেন্টে ইয়ে করবেন, কমেন্ট করবেন তার পোস্টে। তো এতে তার অ্যাটেনশনটা পাবেন। কোনো কাজে দেখা যাচ্ছে তার হঠাৎ করে একটা লোক দরকার পড়লে দেখা যাচ্ছে যে আপনার কথাই তার মনে পড়ছে। আর এটা বেশি কাজ করে যদি ইনবক্সে কথা হয়, তাইলে কোনো একটা টপিকে। এ পর্যন্ত অনেক এমন হয়েছে যে আমাকে একজন নক দিছে যে ভাই আমার একটু হেল্প লাগবে কেরিয়ার বিষয় বা কিছুতে বা একটা কিছুতে। তার ঠিক কয়েকদিন পরেই আমার সামনে একটা প্রজেক্ট এসছে যেটার জন্য আমার একটা লোক দরকার। আমি কিন্তু তাকে নক দিছি যে ভাই আপনি পারবেন কিনা। এরকম কিন্তু হয়। তো এরকম আমার মতো যারা আছে তাদের সাথে ওই
লিঙ্কডইনে জাস্ট আমি স্ক্রল করলাম, লাইক করলাম, একটু আজাইরা কমেন্ট করলাম, এরকম না। লিঙ্কডইন জায়গাটা হচ্ছে যে আপনার ইয়েটা ভালো রাখতে হবে। ফেসবুক বাদ যতটুকু আপনার সময় দিতে হয় সোশ্যাল মিডিয়ায় পুরোটাই লিঙ্কডইনে, ঠিক আছে? এবং এটা কাজে লাগাইতে হবে সময়টাকে। শুধু জাস্ট লাইক কমেন্ট করলেই হবে না, ইনবক্সেও নক দিতে হবে এবং কমেন্ট করলে মিনিংফুল হইতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাকে অনেকগুলো অপশন আমি সামনে দিচ্ছি। এখন সবগুলাই যে আপনি পারবেন তা না, আপনি একটা একটা করে ধরতে হবে। আপওয়ার্ক ফাইবার এটা হচ্ছে যে আপনি ওইটা একবারে সেট আপ করতে সময় লাগবে একটু, বাট সেট আপ করলে আবার ওইটা 15-20 দিন আপডেট না করলেও চলবে। আপনি শুধু দেখবেন আপনার পারফরমেন্সটা কেমন হচ্ছে, ভালো না হলে আবার একটু আপডেট করলাম, আর একটু এসে ফ্রেন্ডলি করার চেষ্টা করলাম। ইউটিউবে আপওয়ার্ক ফাইবার নিয়ে আপনি ভিডিও দেখবেন, অনেক টিউটোরিয়াল, কিভাবে সুন্দর প্রপোজাল লিখতে হয় যেটা ক্লায়েন্টকে কনভিন্স করার মতো, কিভাবে প্রোফাইলটা সাজাইতে হয়, কিভাবে গিগটাকে সাজাইতে হয়, ঠিক আছে? এগুলো নিয়ে টিউটোরিয়াল আছে, অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল আছে, এইগুলা করবেন। আর এটা হচ্ছে আপনার প্রথম প্রায়োরিটি। তার পাশাপাশি ক্লায়েন্ট যতদিন না পাচ্ছেন, ক্লায়েন্টের কাজে ব্যস্ত না হচ্ছেন, ততদিন আপনি হচ্ছে গুগল প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করবেন, নিজের অ্যাপ করতে থাকবেন, রাতে এসে করতে থাকবেন সুন্দর অ্যাপ। এবং সেখানে প্রিমিয়াম ফিচার রাখবেন যেন মানুষ সে প্রিমিয়ামটা কেনে, বুঝতে পারছেন? আমার সাজেশন থাকবে আপনি ইয়ে করবেন, একটা সাপোজ পুরোটা ফ্রি, একটা ফিচার হয়তো বা প্রিমিয়াম, এরকম, তাহলে ইউজার বেশি পাবেন। আচ্ছা, প্রিমিয়ামের ক্ষেত্রে কি গুগলের প্লে স্টোর যে সার্ভিসটা দেয়, ওই প্রিমিয়াম সিস্টেমে নেওয়া বেটার নাকি মানে সাবস্ক্রিপশন বেসের লোকাল যে পেমেন্ট ইন্টিগ্রেশন করে বিকাশ বা নগদ এই টাইপের? লোকাল, আপনি যদি লোকাল অডিয়েন্সকে টার্গেট করেন তাইলে তো বিকাশ টিকাশই, বাংলাদেশ অডিয়েন্সকে টার্গেট করলে তাহলে বিকাশই বেটার। অনেকেরই প্লে স্টোরে অ্যাকাউন্ট। আর আপনি যদি মনে করেন আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসকে টার্গেট করব, তাইলে আপনাকে ওই বইটাই নিতে হবে। হুম। আর আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমি হচ্ছে যে দুইটাই রাখি অপশন। আমি ওইখানে আমার বাংলা অ্যাপটা আমি আলাদা পাবলিশ করি, ওইটারই যদি ইংলিশ পাবলিশ করি, অবশ্য আমার অ্যাপটা ভিন্ন, আপনার অ্যাপটার ক্ষেত্রে এমন হইতে পারে যে একই অ্যাপ বাট মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট আপনি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে ওই লিখে দিতে পারেন যে যদি তুমি বাংলাদেশি হও তাইলে তুমি এখানে ক্লিক করো, ক্লিক করলে তাকে বিকাশের পেমেন্টের অপশনটা আপনি দেখাইলেন, এরকমও হইতে পারে। তো প্লে স্টোর এটা হচ্ছে আপনার 2 নম্বর প্রায়োরিটি। 3 নম্বর প্রায়োরিটি হচ্ছে আপনার লিঙ্কডইনটাও এর মধ্যে আস্তে আস্তে করে সাজায় ফেলবেন, মানুষের সাথে একটু লাইক কমেন্ট করবেন, একটু ইন্টারাক্ট করবেন। যারা এইচআর আছে তাদের সাথে ইন্টারাক্ট করবেন, এইচআরটাও রিমোট জবের জন্য হায়ার করে, রিমোট প্রজেক্টের জন্য। আর এটা হচ্ছে 3 নম্বর লিঙ্কডইন গেল। 4 নম্বর হচ্ছে আপনার ইউটিউব, নিজের একটা ইউটিউব চ্যানেল থাকবে। ইউটিউবে যদি আপনি সময় পান তাইলে হচ্ছে যে ইয়ে করবেন, টিউটোরিয়াল বানাবেন বা এক্সেপশনাল কিছু যেটা মানুষের নজরে আসে, হ্যাঁ, এরকম কিছু যদি পারেন তাইলে সেটাও বানাতে পারেন ইউটিউবে ভিডিও, এটাও কাজে দেয়। এগুলো সবই হচ্ছে লং টার্ম চিন্তা ভাবনা, বিশেষ করে ইউটিউবটা অনেক অনেক সময়ের বিষয়। এটা সাবস্ক্রিপশন বেস, একটা ফলোয়ার বেস তৈরি করা। কুইকার ওয়ে হচ্ছে ফাইবারের আপওয়ার্ক, এখানে সবাই এটাকেই 1 নম্বর ধরতে চায়। ওই জন্য আপনাকে ওইটাই বললাম যে আপনার ফার্স্ট প্রায়োরিটি ওইটাই। আর সেকেন্ড প্রায়োরিটি যেটা একটু সময় লাগবে সেটা হচ্ছে নিজের অ্যাপ বিল্ড করা, হ্যাঁ, এই জন্য এটা সেকেন্ড প্রায়োরিটিতে বললাম। আসলে ভাই একটু ইন্ট্রোভার্ট টাইপের, তো আমার মনে হয় যে ওই নিজের একটা বানানোই সব থেকে বেটার, এখন ক্লায়েন্ট হ্যান্ডেল করা। আমরা তো ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট আমিও ইন্ট্রোভার্ট, কিন্তু আমি তো এমন না যে ক্লায়েন্টের সাথে অনেক বেশি কথা বলি। ক্লায়েন্টের সাথে অত কথা বলা লাগে না, সাধারণত মেসেজেই কথা হয়। খুব দরকার ছাড়া ক্লায়েন্ট নিজেও মিটিংয়ে আসতে চায় না, কারণ এইভাবে ডেস্কের সামনে বসে সবসময় সময় কারোর থাকে না, সাধারণত মেসেজেই কথাবার্তা হয়। যদি এমন হয় যে না একটা জিনিস বেশ 10 মিনিট কথা বলা লাগবে, মেসেজে অনেক সময় নষ্ট হবে, তখন আশা লাগতে পারে, বুঝছেন? এখানে ইন্ট্রোভার্ট নিয়ে কোনো সমস্যা নেই। আপনাকে ক্লায়েন্ট কোশ্চেন করবে, আপনি উত্তর দিবেন, অথবা আপনি তাকে একটা কোশ্চেন করবে, সে উত্তর দিবে। একদম প্রয়োজনীয় কথা ছাড়া এখানে কোনো গল্প গুজবের কিছু নেই। আচ্ছা, বলেন আর কোনো কোশ্চেন? নাকি ফিজিক্যাল জবের পরপর কি ফ্রিল্যান্সিং এর জন্য ট্রাই করছেন নাকি? না, আর ভার্সিটি লাইফ থেকেই, আমি 2017 পর থেকেই, যখন ভার্সিটি লাইফে ছিলাম তখন থেকেই আমি ওই অনেকগুলা ফিল্ডে কাজ করছি। তো প্রথমে ওয়েবে কিছুদিন কাজ করছি, আবার গ্রাফিক ডিজাইন শিখছি, আবার ব্যাক এন্ড শিখছি লারাভেল টারাভেল দিয়ে, তারপরে আবার লাস্টে আমি ধরছি ফ্লাটার।
এবং ফ্লাটারটা ধরার পরে এটাই সবথেকে বেশি সময় আমার ক্যারিয়ারে সময় দেয় ফ্লাটারে। তো এখন ওই যে আগের যে জিনিসগুলো ওইগুলো সবই কাজে লাগে। গ্রাফিক ডিজাইন শেখার কারণে আমি এখন ইউআই/ইউএক্স অ্যাপের ইউআই/ইউএক্স বানাইতে পারি। সো ক্লায়েন্টের ওটা লাগলে ওইটাও করে দেই। ক্লায়েন্টের যদি নাও লাগে তারপরেও আমি অ্যাপটা সুন্দর করে বানিয়ে দিতে পারি, কারণ আমার ওই নলেজটা আছে কিভাবে করলে সুন্দর দেখাবে জিনিসটা। ব্যাক এন্ডে আমি এখন কাজ করতে পারি যদি দরকার পড়ে। হ্যাঁ, তো আমার আমার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। তবে আমি শুরু করছি অনেক আগে ইউনিভার্সিটি লাইফ থেকেই। আর তারপরে লোকাল জবে গেছি, এটা ফ্যামিলির একটা চাপ বলা যায়। কারণ ফ্যামিলি চিন্তা করছে যে বাসায় বসে কাজ, এইটা আবার কি ধরনের কাজ? মানুষের কাছে বলা যায় না নাকি? জি। হ্যাঁ, তো ডেভেলপার আছে। ব্যাকএন্ড ডেভেলপার আছে। তো এপিআই বানানো ক্লায়েন্ট সাধারণত আপনার মার্কেট প্লেসে নাও আসতে পারে। যদি আসে তাহলে তাদের ব্যাকএন্ড ডেভেলপার সাধারণত থাকে, টিম থাকে। সেক্ষেত্রে তারা বানিয়ে দেয়। আর এমনি অনেক ক্ষেত্রেই যেটা হয়, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে হয়তো তারা ফায়ারবেস বা সুপারবেস এরকম টাইপের জিনিসে কাজ করবে। সেক্ষেত্রে তো আর এপিআই বানানোর ঝামেলা-টামেলা নাই। অথবা ক্লায়েন্ট কিছুই বোঝে না এগুলার। আপনাকে জাস্ট অ্যাপটা বানায় দিতে হবে। আপনি কোন ডেটাবেস ইউজ করবেন আপনার বিষয়। আপনি এপিআই বানানো নিয়ে ভয় পাচ্ছেন তো? ক্লায়েন্টের যদি এরকমই হয় যে না তার কোনো ডেটাবেস প্রেফারেন্স আছে, যেমন ওই আপনার ওই MySQL ডেটাবেস টাইপের কিছু, যদি অমনই হয় তাহলে সাধারণত সে ব্যাকএন্ড একজনকে হায়ার করেই। আর যদি হায়ার নাও সে করে, আমার মনে হয় আপনি একটু চেষ্টা করলে নিজেই পারবেন বানাইতে এপিআই। হ্যাঁ, ওইটা তো এখন তো এআই আছে যেটাই সফল অনেক সহজ। সমস্যা হয় না, ও হয়ে যায় আরকি। হ্যাঁ। তারপরেও একটা প্রফেশনাল ব্যাপার থাকে। না আপনি যতটা ভয় পাচ্ছেন এই ফিল্ড আসলে এত ভয়েরও না। ভয় পাচ্ছি না আসলে, মানে তাদেরকে দিয়ে কিভাবে হ্যান্ডেল করব? এখন ইনিশিয়ালি একটা ক্লায়েন্ট আসে যদি বলে যে এরকম একটা প্রজেক্ট আছে, এটাকে বানায় দিতে হবে, যেটার ব্যাকএন্ড লাগবে, বাট উনি অ্যাকচুয়ালি ব্যাকএন্ড চিনেই না। এরকম হতে পারে। এরকম লাগবে। তো সেক্ষেত্রে আমি যেটা ভাবতেছিলাম কোনো ব্যাকএন্ড কলিগকে দিয়ে করাই দিব কিনা? আপনি ক্লায়েন্টের সাথে বলতেই পারেন যে আমি হচ্ছে ব্যাকএন্ডের টাস্কটা আমার এক টিমমেটকে দিয়ে হ্যান্ডেল করব আর আমি এদিকে হ্যান্ডেল করব। সেক্ষেত্রে তোমার কোনো আপত্তি আছে কিনা? ঠিক আছে? মানে আমি এটা না কেউ বলে না ক্লায়েন্টকে। এদিকে সে হয়তো তার টিমমেটকে দিয়েই করে নাই। বাট আমি হচ্ছে অনেস্ট থাকি আমার জায়গা থেকে। আমি ক্লায়েন্টকে সাধারণত বলে দেই। এজন্য আপনাকেও বললাম অনেস্ট থাকতে। আমি এমনিতে লোকাল ডেটাবেস নিয়ে কাজ করছি SQLite দিয়ে। একটা ফুল অনলাইন ফার্স্ট অ্যাপ বানাইছি কোম্পানির জন্য। ওইটা আ দোকান শপ ম্যানেজমেন্ট সিস্টেম টাইপের অ্যাপ। মানে ফুল, মানে যে ডেটাবেজের স্কিমাটা সার্ভারে আছে সেটাই আমার লোকাল ডেটাবেজেও আছে। SQLite দিয়ে টিফট ইউজ করছিলাম। সেটা আরকি যখন ইউজার অনলাইনে আসে তখন সিঙ্ক হয়। এরকম একটা অ্যাপ। সো আ কুয়েরির কাজ কিছুটা করছি ডেটাবেস ম্যানেজমেন্টে। করা লাগছে আরকি। শুরু থেকে তো করছিলাম না, কারণ আচ্ছা, আপনার যদি কনফিডেন্স হাই থাকুক আর লো থাকুক, আপনাকে শুরুর দিকে ওই ছোটখাটো জবগুলোতেই এপ্লাই করতে হবে। যেন আপনি অনেক সহজে কমপ্লিট করে ফেলতে পারেন এবং কিছু রিভিউ পেতে পারেন অনেক সহজে, বুঝছেন? তো আপওয়ার্কে কোনো জবে এপ্লাই করলে একদম যেসব দেখবেন যে ছোটখাটো জব, কম ডলারের, ইজি করাটা খুবই ইজি, এ ধরনের জবগুলোতেই এপ্লাই করবেন শুরুর দিকে। আস্তে, আস্তে আপনার কনফিডেন্সও বাড়বে, আপনার রিভিউও বাড়বে। আ আপনার ভালো হবে ওইটাই। উম ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে LinkedIn এ জানাতে পারেন। কারণ ভবিষ্যতে আরো কোয়েশ্চেন-টোয়েশ্চেন আসতে পারে।